আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লিটারেচার উইথ জাকিয়া। আজকের ভিডিওতে আলোচনা করব ডব্লিউ.বি. ইয়েটস এর একটি বিখ্যাত কবিতা ইস্টার্ন 1916। ডব্লিউ.বি. ইয়েটস এর লাইফ ডিউরেশন হচ্ছে 1865 সাল থেকে 1939 সাল পর্যন্ত, আর এই কবিতাটি প্রকাশিত হয়েছিল 1921 সালে। কবিতার সামারিতে যাওয়ার আগে আমরা এই কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জেনে নিব। আমরা জানি আয়ারল্যান্ড একসময় ইংল্যান্ডের অধীনস্থ ছিল। তারা বারবার চেয়েও তাদের স্বাধীনতা আদায় করতে পারছিল না। ইংল্যান্ডের শাসক গোষ্ঠী বলেছিল যে 1914 সালে আয়ারল্যান্ডকে স্বাধীন করে দিবে, কিন্তু যখনই 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তখন তারা টালবাহানা শুরু করে। আর 1916 সালে কিছু স্বাধীনতাকামী মানুষ আয়ারল্যান্ডকে মুক্ত করার জন্য একটি মুভমেন্টে জড়িয়ে পড়েছিল, আর সেই সশস্ত্র আন্দোলনে যারা জড়িত ছিল ইংল্যান্ডের সেনারা তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তাদের স্মরণেই কবি এই কবিতাটি রচনা করেছেন। এই কবিতাটিতে মোট 80টি লাইন রয়েছে, যা 4টি স্ট্যাঞ্জায় বিভক্ত। এখানে কবি 4টি স্ট্যাঞ্জা রেখেছিলেন কারণ এই আপরাইজিং অর্থাৎ এই মুভমেন্টটি 1916 সালের এপ্রিল মাসে হয়েছিল, আর এপ্রিল হচ্ছে চতুর্থ মাস, আর সেই চতুর্থ মাসের জন্য কবি এখানে 4টি স্ট্যাঞ্জা রেখেছেন। প্রথম এবং তৃতীয় স্ট্যাঞ্জাতে কবি 16টি করে লাইন রেখেছেন, আর এই 16 দিয়ে কবি 1916 সালকে বুঝিয়েছেন। এছাড়াও এই মুভমেন্টে 16 জন বিপ্লবী নিহত হয়েছিল। ও এই কবিতার দ্বিতীয় এবং চতুর্থ স্ট্যাঞ্জাতে 24টি লাইন রাখার মাধ্যমে কবি ইঙ্গিত করেছেন এখানে 1916 সালের 24শে এপ্রিল বিদ্রোহের শুরু হয়েছিল। এবারে আমরা চলে যাচ্ছি সামারিতে। কবিতার প্রথম স্ট্যাঞ্জাতে কবি তার আশেপাশের যে মানুষজন আছে যারা এই মুভমেন্টে জড়িত ছিল এবং তারা কবির আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব এবং খুবই প্রিয় মানুষজন ছিল, তাদের সাথে কাটানো তার সেই সময়গুলোকে তিনি স্মরণ করেছেন এবং তারা কিভাবে সেই মুভমেন্টে জড়িয়ে পড়েছেন সেই বিষয়টি তুলে ধরেছেন। এছাড়াও যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে প্রত্যেকটি স্ট্যাঞ্জার শেষের দিকে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে অল চেঞ্জড আটারলি, আ টেরিবল বিউটি ইজ বর্ন। এটি হচ্ছে মূলত একটি অক্সিমোরন, অর্থাৎ এখানে দুটো কন্ট্রাডিক্টরি কথা বলা হয়েছে যে টেরিবল বিউটি। এখানে টেরিবল বলতে কবি এখানে মুভমেন্টকে, যুদ্ধকে টেরিবল বুঝিয়েছেন, এবং বিউটি বলার কারণ হচ্ছে এই যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ, এই যুদ্ধের পরবর্তীতে মানুষ যে স্বাধীনতা ফিরে পাবে, মানুষ যে ফ্রিডমের স্বাদ পাবে, সেটাই তিনি বিউটি বলে উল্লেখ করেছেন, অর্থাৎ টেরিবল বিউটি। পরবর্তীতে কবি কিছু মানুষের নাম উল্লেখ করেছেন যারা এই মুভমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা হচ্ছেন প্যাট্রিক পিয়ার্স, থমাস ম্যাকডোনাল্ড এবং জন ম্যাকব্রাইড। এছাড়াও তিনি একজন লেডির কথা বলেছেন এবং তাকে দ্যাট লেডি বলে উল্লেখ করেছেন। তিনি বলেন যারা এই মুভমেন্টে জড়িত হয়েছিল তাদের একমাত্র উদ্দেশ্য ছিল দেশকে স্বাধীন করা। এছাড়াও কবি এই যোদ্ধাদেরকে পাথরের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন যে প্রকৃতির অন্য সকল কিছু মুভ করলেও পাথর যেমন মুভ করে না, ঠিক তেমনি এই যোদ্ধাদের অন্তর ছিল স্টোনের মতো। তাদের স্বাধীনতার জন্য অনড় ছিল, যে কোনো মূল্যে হোক তাদের আয়ারল্যান্ডকে স্বাধীন করতেই হবে। এবং আমরা দেখতে পাই প্রত্যেক স্ট্যাঞ্জার পরেই কবি বলেছেন অল চেঞ্জড আটারলি, আ টেরিবল বিউটি ইজ বর্ন। এটা খুবই ইম্পর্টেন্ট একটি কোটেশন, যা থেকে বেশিরভাগ সময় এক্সপ্লেনেশন এসে থাকে। এটা খুব ভালোভাবে পড়তে হবে ব্যাখ্যা সহ। শেষের দিকে এসে কবি বলেন যে এই যে তারা যুদ্ধে জড়িয়ে পড়লো, নিজেদের জীবন বিলিয়ে দিল, কিন্তু এতে কি আসলে কোনো লাভ হয়েছে, কিংবা আয়ারল্যান্ড কি তাদেরকে সারা জীবন মনে রাখবে কিনা? আসলে আয়ারল্যান্ড তাদেরকে সারা জীবন মনে রাখবে, যদিও তাদের এই মুভমেন্টের মাধ্যমে দেশ স্বাধীন হয়নি, কিন্তু পরবর্তীতে আয়ারল্যান্ড স্বাধীনতা লাভ করেছিল, আর এই স্বাধীনতার ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম আজীবন লেখা থাকবে। সবশেষে কবি সবুজের একটি আধিক্য বুঝিয়েছেন। তিনি বলেছেন সবুজ হচ্ছে আয়ারল্যান্ডের স্বাধীনতার রং। তিনি কবিতাটি শেষ করেছেন সে একটি লাইন দিয়ে যে অল চেঞ্জড আটারলি, আ টেরিবল বিউটি ইজ বর্ন। এই ছিল আজকের আলোচনা। আশা করি আমি কিছুটা হলেও আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ইফ ইউ গাইজ হ্যাভেন্ট yet subscribed my channel, then do subscribe it and hit the bell icon. Thanks for watching.